লোকসভা নির্বাচন অতীব আসন্ন এবং সেই কারণের জন্যই একেবারে বামফ্রন্টও কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং তাদের সম্ভাব্য তালিকা প্রতিটি লোকসভা কেন্দ্রে কী কী রয়েছে দেখাবো আপনাদের। বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় ব্যারাকপুরে গার্গী চট্টোপাধ্যায়, দমদমে সায়নদীপ মিত্র, পলাশ দাস, শ্রীলেখা মিত্র, যাদবপুরে সায়ন ব্যানার্জি, অর্পণা দাস, কলকাতা দক্ষিণে শতরূপ ঘোষ, নন্দিনী মুখোপাধ্যায়, কলকাতা উত্তরে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আসানসোলে মীনাক্ষী মুখার্জি, বর্ধমান পূর্বে আভাস রায়চৌধুরী, হাওড়ায় রয়েছে দীপশিতা ধর। দুর্গাপুর আসানসোলে ঐশ্রী ঘোষ এবং পঙ্কজ রায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ত্রয়নের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ত্রয়ন, বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা আসছে সামনে, প্রসঙ্গ উঠছে লোকসভা নির্বাচনের আগে এই বামেদের যে সম্ভাব্য তালিকা বেরোচ্ছে সেটা কতটা প্রাসঙ্গিক? অঞ্জন, দেখো, এটা বামেদের শুধু নয়, হয়তো জোট যদি হয়, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে একটা জোট হতে পারে, এই বিষয়টা কিন্তু ভাবনা এবং বিচারের মধ্যে রেখেই কিন্তু এখনো পর্যন্ত যে নামগুলো আমাদের কাছে আসছে বা যে নামগুলো চর্চার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পারছি, একদম প্রাথমিক স্তরে এই আলোচনাগুলো চলছে। সেখানে দাঁড়িয়ে যেমনটা তুমি বলছিলে ব্যারাকপুর, সেখান থেকে কিন্তু গার্গী চট্টোপাধ্যায়, তুমি জানো ব্যারাকপুর একটা সময় সেখান থেকে সাংসদ ছিলেন সিপিআইএমের, সেখানে দাঁড়িয়ে গার্গী চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কিন্তু আলোচনার মধ্যে। দমদম, সেখান থেকে সায়নদীপ মিত্র, একসময় ছাত্র আন্দোলনের মুখ, তিনি কিন্তু প্রার্থী হতে পারেন, বা পলাশ দাস বা অভিনেত্রী শ্রীলেখা মিত্র, চমক থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই। যাদবপুর আসন, সেখান থেকে কিন্তু প্রার্থী হতে পারে বলে এখনো পর্যন্ত যাদের নাম রয়েছেন, আইনজীবী সায়ন ব্যানার্জি, তার নাম রয়েছে, পাশাপাশি অপর্ণা দাসের নাম রয়েছে, এবং সদ্য প্রাক্তন হওয়া ছাত্র আন্দোলনের অপর মুখ সৃজন ভট্টাচার্য, তার নামও কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পারছি। কসবা দক্ষিণে এখনো পর্যন্ত চর্চায় যেটা রয়েছে, এর আগেও কলকাতা দক্ষিণে এর আগেও কসবা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন বিধানসভার ক্ষেত্রে শতরূপ ঘোষ, তার নাম রয়েছে। এর পাশাপাশি নন্দিনী মুখোপাধ্যায়, তার নাম যেমন আলোচনা হচ্ছে। এক্ষেত্রে যদি জোট হয় সেক্ষেত্রে কিন্তু এই আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হতে পারে এবং সেখানে দাঁড়িয়ে আশুতোষ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কংগ্রেসের প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত সম্ভাব্যভাবে আমরা যে সমস্ত নাম পাচ্ছি তার মধ্যে চর্চায় রয়েছে। কলকাতা উত্তর, সেখানে দাঁড়িয়ে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তার নাম চর্চায় রয়েছে বলে এখনো পর্যন্ত খবর, যদিও তিনি দমদমের বাসিন্দা। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএমের অন্যতম মুখ হিসেবে উঠে আসা আসানসোল, সেখান থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে প্রার্থী করতে পারে দল বলে এখনো পর্যন্ত খবর। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন যুব আন্দোলনের নেতা আভাস রায়চৌধুরী, বর্ধমান পূর্ব থেকে তাকে প্রার্থী করা হতে পারে, এবং যার হাত ধরে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজনীতিতে এসছে এমনও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একদিকে আসানসোল থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বর্ধমান পূর্ব থেকে কিন্তু আভাস রায়চৌধুরী প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে। দুর্গাপুর আসানসোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখান থেকে ঐশী ঘোষ, ছাত্র আন্দোলনের নেত্রী, বা পঙ্কজ রায়, তাকে প্রার্থী করা হতে পারে। হাওড়া, সেখান থেকেও কিন্তু ছাত্র আন্দোলনের অন্যতম আরেকজন মুখ দীপশিতা ধর, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে। তমলুক আসন থেকে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে তমলুক প্রাক্তন বিধায়ক ছিলেন এক সময়, এবার কিন্তু লোকসভার প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তমলুক আসন থেকে শেখ ইব্রাহিম, কাঁথি থেকে পরিতোষ পট্টনায়কের নাম কিন্তু চর্চার মধ্যে রয়েছে। মেদিনীপুর আসন, এই মেদিনীপুর আসন কিন্তু সিপিআই অর্থাৎ বাম শরিকের আসন, সেই আসন থেকে বিপ্লব ভট্ট, তিনি প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অন্যদিকে যে বিষয়টা বা যেটা সব থেকে চর্চার বিষয় অঞ্জন, এখানে দাঁড়িয়ে যে মুর্শিদাবাদের দুটি আসন তুমি জানো, সেখানে দাঁড়িয়ে কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি প্রার্থী হতে পারেন, এবং তিনি প্রার্থী হচ্ছেন, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। জোট যদি হয় সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ আসন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেখান থেকে প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত চর্চায় রয়েছেন। যদি মোহাম্মদ সেলিম প্রার্থী না হন সেক্ষেত্রে জামির মোল্লা, তার নাম কিন্তু আলোচনার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পারছি। রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যদি জোট হয় সেক্ষেত্রে রায়গঞ্জ কিন্তু আসুন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে দীপা দাসবংশী এবং ভিক্টর আলী,
তার এই দুজনের নাম রয়েছে। যেহেতু তুমি জানো যে তেলেঙ্গানার ভোটের ক্ষেত্রে কিন্তু পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন পিরঞ্জন দাসবংশী, জায়া, দীপা দাসবংশী, এবং সেখানে একমাত্র বিজেপির যে 4টে জায়গায় ভোট হয়েছিল, রাজস্থান, মধ্যপ্রদেশ, তার মধ্যে সেই 4টির মধ্যে কিন্তু একমাত্র সব থেকে ভালো ফলাফল করেছিল তেলেঙ্গানায় কংগ্রেস, এবং সেখানে তারা সরকার তৈরি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই রাজ্যের রাজনীতিতে প্রাক্তন তিনি সাংসদ ছিলেন রায়গঞ্জে, সেখানে দাঁড়িয়ে দীপা দাসবংশী আলোচনা রয়েছে এবং ভিক্টর তার নাম রয়েছে। মালদা দক্ষিণ এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি সেখান থেকে লোকসভায় গেছেন কংগ্রেসের, আবু নাসের খান চৌধুরী, তিনি প্রার্থী হতে পারেন, বা ঈশা খান চৌধুরী, তার নামও কিন্তু খুব চর্চার মধ্যে রয়েছে। বসিরহাট শরিকদের আসন, সেই আসনে কিন্তু সিপিআই এর এই বর্তমান রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, তার যিনি ভাইপো শুভম, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত খবর। ঘাটাল আসন থেকে কিন্তু সৈকতগিরি, এটাও সিপিআই এর আসন, সৈকতগিরি বা তপন গাঙ্গুলি এদেরকে প্রার্থী করা হতে পারে। পুরুলিয়া ফরওয়ার্ড ব্লকের আসন যদি জোট হয় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে নেপাল মাহাতো তাকে প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাঁকুড়া অত্যন্ত প্রমিসিং আসন বলে এখনো পর্যন্ত সিপিআইএম বা বামেরা মনে করছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অভয় মুখোপাধ্যায়, তিনি কিন্তু প্রার্থী হতে পারেন, আর না হলে অমিয় পাত্র, তাকে প্রার্থী করা হতে পারে। বোলপুর, বীরভূমের দিকে যদি তুমি আসো, বোলপুর প্রাক্তন সাংসদ ছিলেন রামচন্দ্র ডোম, তাকে প্রার্থী করা হতে পারে বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত খবর পাচ্ছি। বাঁকুড়া বিষ্ণুপুর, সুনীল খান, তিনি আগেরবারও প্রার্থী হয়েছিলেন, সুনীল খানকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে আমরা জানতে পাচ্ছি। ঝাড়গ্রাম, আবার ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন, রাজ্য সম্পাদিকা ছিলেন মধুজা সেন রায়, তার নিজের ঘর, সেখান থেকে কিন্তু ঝাড়গ্রাম থেকে তাকে প্রার্থী করা হলেও হতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। বালুরঘাট আরএসপির আসন, সেই আসন থেকে রনেন বর্মন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই দুজনের মধ্যে যে কোনো একজন প্রার্থী হতে পারে বলে আমরা জানতে পাচ্ছি। আলিপুরদুয়ার মিলি ওরাও, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। জয়নগর আরএসপির আসন, সুভাষ নস্কর প্রাক্তন শেষমন্ত্রী ছিলেন, তিনি প্রার্থী হতে পারেন। শারীরিক কারণে তিনি যদি হতে না পারেন, সমরেন্দ্রনাথ মণ্ডল, তাকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। বারাসাত আসন, সেখান থেকে ফরওয়ার্ড ব্লকের আসন, সঞ্জীব চট্টোপাধ্যায় আগে বিধায়ক ছিলেন, তাকে এবারে লোকসভায় কিন্তু প্রার্থী করা হলেও হতে পারে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি কোচবিহার ফরওয়ার্ড ব্লকের আসন, সেখান থেকে গোবিন্দ রায়, তাকে প্রার্থী করা হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও যে আলোচনার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে অঞ্জন, সেখানে দাঁড়িয়ে প্রতিকুর রহমান, তাকে প্রার্থী করা হলেও হতে পারে। অভিনেত্রী, প্রাক্তন শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ শ্যামল চক্রবর্তীর মেয়ে উষশ্রী চক্রবর্তী, প্রার্থী করা হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বাদশা মৈত্র, তাকেও কিন্তু প্রার্থী করা হলেও হতে পারে। এর পাশাপাশি যদি আইএসএফ এর সঙ্গে জোট হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বারাসাত, বনগাঁ, এই আসনগুলো আরএসএফকে ছাড়া হতে পারে। এবং ডায়মন্ড হারবার থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ডায়মন্ড হারবার থেকে কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী, তিনি প্রার্থী হচ্ছেন, এবং যদি জোট নাও হয় এই ডায়মন্ড হারবার আসনে কিন্তু প্রার্থী সিপিআইএম বা বামেরা না দিয়ে নওশাদকেই সমর্থন করতে পারে বলে এখনো পর্যন্ত কিন্তু চর্চা বা জল্পনার বিষয়ের মধ্যে রয়েছে। ফলে সব মিলিয়ে একটা বিষয় যেটা খুব পরিষ্কার এবং পরিস্ফুট, যে সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা এবং চর্চা বা সম্ভাব্য যে নাম এখনো পর্যন্ত আমাদের কাছে এসছে, তার উপরে দাঁড়িয়েই কিন্তু এই ধরনের নামগুলো চর্চার মধ্যে রয়েছে। সেই নামগুলো তোমার মাধ্যমে আমাদের দর্শকের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। অঞ্জন, একেবারে ত্রয়ন, আরও একটা বিষয় তোমাকে জানার চেষ্টা করবো। একেবারে এতটা সম্ভাব্য প্রার্থী তালিকা তো বেরোচ্ছে, বেশ ভালো কথা, কিন্তু প্রশ্ন উঠছে যদি সত্যি এই জোট হয় বাম এবং কংগ্রেসের মধ্যে, তাহলে কতগুলো আসনে কংগ্রেস লড়ছে এবং কতগুলো আসনে বাম লড়ছে, সেখানে আসন সমঝোতার জায়গাটা কতটা? তার কারণ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা বড়সড় প্রশ্ন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। এক প্রকার বলা যেতে পারে বাংলাতে একলা চলো নীতির কথা বলেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস এই দুইয়ের মধ্যে কতটা মেলবন্ধন তৈরি হচ্ছে? দেখো, মেলবন্ধনের জায়গা যে খুব মসৃণভাবে এখনো পর্যন্ত এগিয়েছে এমন তো বিষয় নয়। তার কারণ হলো, তুমি জানো যে কয়েকদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছিল যে মুর্শিদাবাদ যাচ্ছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, এবং অধীর চৌধুরীর সঙ্গে কথা হলেও হতে পারে এবং আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে মুর্শিদাবাদে অবশ্যই গেলেন মোহাম্মদ সেলিম, কিন্তু অধীর চৌধুরী জেলাতে থাকাকালীনও তার সঙ্গে কথা হয়নি। ফলে সামগ্রিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই কথাবার্তা এখনো পর্যন্ত শুরু না হলেও এখনো পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি যে কলকাতায় হয়তো এই আলোচনা হলেও হতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের জন্য 6 থেকে 8টি আসন, বাকি আসনে
সিপিআইএম বা বামেদের এবং তার মধ্যে থেকে ডায়মন্ড হারবার সহ বেশ কয়েকটি আসন আইএসএফকেও ছাড়া হতে পারে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে যেমন আমরা একটা দেখেছিলাম যে আইএসএফ, সিপিআইএম বা বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সংযুক্ত মোর্চা তৈরি করা হয়েছিল, তেমন একটা শেপ দেওয়ার মতো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও অঞ্জন পুরো বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র আলোচনার মধ্যে রয়েছে, চর্চার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু যেহেতু ডায়ালগ বা আলোচনা শুরু হয়নি, ফলে এখনই কিন্তু সামগ্রিক বিষয়টা অর্থাৎ 8টাই পাবে বা 8টাই কংগ্রেসকে দেওয়া হবে বা 6টা পাবে 6টাই দেওয়া হবে, বাকি বামফ্রন্ট লড়বে বা বামফ্রন্টের ওখান থেকেও কিছু আসন আইএসএফকে দেওয়া হবে, এমনটাই কিন্তু এখনই সমস্তটা ধরে তথ্য ধরে বলাটা এখনই সম্ভব হবে না বা হওয়াটা ঠিকও নয়, এমনটাই কিন্তু তোমাকে এই বিষয়ে নজর রাখার আমাদেরও নজর থাকবে একেবারে সম্ভাব্য তালিকার দিকে। তার কারণ আপনারা জানেন একেবারে লোকসভা নির্বাচন অতীব আসন্নে এবং সেই আসন্নতার দিকে যতই আগানো যাচ্ছে ততই কিন্তু প্রত্যেকটি দল তাদের নিজস্ব জায়গা শক্তিশালী করবার চেষ্টা করছে। সেখানে বামেরাও একেবারে পিছিয়ে নেই। কংগ্রেস এবং বাম সত্যিই যদি তাদের সম্ভাব্য যে প্রার্থী তালিকা বেরিয়ে আসছে আসন সমঝোতার দিক থেকে কতটা এগিয়ে থাকবে কতটা পিছিয়ে থাকবে সেটাও একটা বড়সড় প্রশ্ন। তার কারণ ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি করেছিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। যদিও বা তখনও কংগ্রেস এবং বামফ্রন্ট এই দুইয়ের মেলবন্ধন দেখা গিয়েছিল। তার কারণ একেবারে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন এসেছিল তখন সেখানে কিন্তু শতরূপ ঘোষকেও দেখা গিয়েছিল এবং মোহাম্মদ সেলিমকেও দেখা গিয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে কোনো এক জায়গাতে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের এই মেলবন্ধন সত্যিই হয়তো কোনো একটা জায়গা ক্রিয়েট করে রেখেছে এবং সেটাই এখন দেখা যে পরবর্তীকালে এই মেলবন্ধন কতটা জায়গা তৈরি করতে পারে লোকসভা নির্বাচনের দিকে। নজর থাকবে আমাদের, নজর রাখুন ট্রাইব টিভির পর্দায় এইরকমই সব রকম আপডেট পেতে। নমস্কার।